আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে যারা লাইভটি দেখছেন, লাইভটি শুরু হয়েছে কিনা আমি আগে ইনশিওর হইনি। আমি আমার ফোনে দেখি। সোহাগ বললো যে লাইভটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। আমি লাইভটা একটু শেয়ার করে দিব, আর আপনারাও লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। আমি আমার গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, লাইভে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আপনারা কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব, কারণ যত দেরি হবে ততই আমরা পিছায় পড়ব। আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিই, আপনারা একটু কমেন্ট করেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করছি, ঠিক আছে? আপনারা একটু ফ্রেন্ডদেরকে কাইন্ডলি মেনশন দিয়ে দিবেন, আর সবাই ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন দয়া করে, তাহলে আপনাদের জন্য ভালো, আমার জন্যও ভালো। হ্যাঁ, আমি বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা চলে যাই ক্লাসে। অনেক শেয়ার দেওয়া হলো। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন। হ্যাঁ, শোনা আছে, থ্যাংক ইউ। নাজবুল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান। আসসালামু আলাইকুম। কামরুল হাসান সাকিব, ওয়ালাইকুম আসসালাম। শোনা যায়। আনিকা ইসলাম, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা বিশ্বযুদ্ধের ক্লাস, আপনারা যারা ক্লাসটা দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব ক্লাসটা আপনারা খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসবেন। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমাদের তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো আমাদের সাধারণ জ্ঞান বই আছে। আমি জানি আপনারা সাধারণ জ্ঞান বই এখনো কিনেননি। আমাদের জিকে জিজ্ঞাসা বইয়ের জন্য আপনারা ওয়েট করে আছেন। জিকে জিজ্ঞাসা বই ইনশাআল্লাহ আজকে তো 14 তারিখ, 16 তারিখের মধ্যে বাজারে আসবে। বারবার আমরা ডেট পিছাচ্ছি এই কারণে যে আমরা আপনাদেরকে সবচেয়ে সেরা একটা বই দেওয়ার চেষ্টা করছি। বাজারে তো অনেক ধরনের বই আছে, তো যে বইটা আপনাদেরকে সবচেয়ে কম পড়ে সবচেয়ে ভালো রেজাল্ট দেওয়ার চাবিকাঠি হিসাবে কাজ করবে, সেই জন্য কাজ করছি। এবং এত বেশি বইয়ের পিছনে সময় দিচ্ছি আমি এবং আপনাদের রায়হান ভাইয়া যে আপনাদের ক্লাস আমরা রেগুলার এখনো নেওয়া শুরু করতে পারছি না। 16 তারিখে আমাদের মাথা থেকে বইয়ের ভূতটা যখন নামবে তখন ইনশাল্লাহ একদম পুরোদমে আমরা ক্লাস নিব। আমাদের এই ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। যেহেতু আপনাদের রায়হান ভাইয়া অ্যানাউন্স দিয়েছিল যে পেজে ক্লাসগুলো হবে 15 তারিখের আগ পর্যন্ত, তাই পেজে ক্লাস নিচ্ছি। তো বিশ্বযুদ্ধের ক্লাসটা যারা করছেন তাদেরকে বলবো আপনারা সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা শুরু করেন। আর আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো সব আমাদের বইও থাকবে, সো নো টেনশন। আমার প্রথম আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ, আমরা তো সবাই জানি যে বিশ্বযুদ্ধ একটা হয়েছে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শুরুটা, প্রথম বিশ্বযুদ্ধের একটা নাম আছে। প্রথম বিশ্বযুদ্ধের নাম কি, অন্য নাম কি? আচ্ছা, আমি দেখি প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি। প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি? কেউ পারলে কমেন্ট করে জানাবেন। প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি? গুগল সার্চ করবেন না, এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি? দেখি কেউ পারে কিনা, কেউ পারে কিনা। প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি? দেখি কেউ পারে কিনা। দেখি কমেন্টগুলো একটু পড়ে দেখি। ইউরোপিয়ান ওয়ার, না, ভুল। দা গ্রেট ওয়ার, দা গ্রেট ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের নাম, অপর নাম হচ্ছে দা গ্রেট ওয়ার। আজকে আমি এমন অনেক জিনিস পড়াবো যেগুলো আপনারা কখনোই পড়েননি। অনেকে আছেন যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়লে শুধুমাত্র সাল পড়েন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এত সালে, শেষ হয়েছে এত সালে। আমি আপনাকে বলছি যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে, এটা আসার সম্ভাবনা খুবই খুবই কম। ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করলে আপনাকে একটি ইউনিক প্রশ্ন করার চেষ্টা করে, যেটা আপনি পারবেন না সেই প্রশ্নটা করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই যে জিনিসগুলো আপনি জানেন না সেগুলো জানার চেষ্টা করুন। সামিনিয়াসার চেষ্টা করছিল, এই জন্য ওকে থ্যাংক ইউ। প্রথম বিশ্বযুদ্ধ লিখছে ইউরোপিয়ান ওয়ার, আসলে এটা না। খাতায় সবাই তুলে নিবা, সবাই খাতায় তুলে নাও এবং কমেন্ট করো দা গ্রেট ওয়ার। কি কমেন্ট করো? সবাই কমেন্ট করো দা গ্রেট ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের অপর নাম কি? দা গ্রেট ওয়ার। এটা সবাই কমেন্ট করো, তাহলে সবার মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে। ঠিক আছে?
আমি অনেক অনেক জিনিস কিন্তু আজকে তোমাদেরকে শিখাবো। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে? 1914 সালে শুরু হয়, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918। এটা বারবার বলছে, আসার মনে হয় কম। আচ্ছা দেখো, 14ই জুলাই কত তারিখে শুরু হয়? 14ই জুলাই শুরু হয়। কত সালে শুরু হয়, কত তারিখে শুরু হয়? 14ই জুলাই শুরু হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, 14ই জুলাই যুদ্ধটা শুরু হলেও 1914 সালে 14 জুলাই শুরু হয় আর শেষ হয় কবে? 1918 সালের 11ই নভেম্বর। 11ই নভেম্বর, 11ই নভেম্বর, নভেম্বর রেঞ্জ দিয়ে মনে রাখবা। 1918 সালের 11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিশ্বযুদ্ধের সূচনাটা আসলে 14ই জুলাই হয় নাকি আরো এক মাস আগে হয়? এই বিশ্বযুদ্ধের মূল সূচনাটা, প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, সবাই খাতায় লিখে নাও। প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1914 সালের 14 জুলাই, বলতেছি 28 জুলাই 1914 সালের, এটা আমি ভুল লিখছি, 28 জুলাই। আর তোমার প্রথম বিশ্বযুদ্ধ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়, অর্থাৎ আনঅফিসিয়ালি শুরু হয়, অনানুষ্ঠানিকভাবে শুরু হয় আরো এক মাস আগে। সেটা হচ্ছে 28 জুন। কত জুন? 28 জুন। এটা আমি ইংলিশে লিখছি, এটা 28 জুলাই আর 28 জুন। হ্যাঁ, এখন অনানুষ্ঠানিক ভাবেটা কি, আনুষ্ঠানিক ভাবেটা কি, কারা কারা জানো একটু আমাকে কমেন্ট করে জানাও। যে কারা কারা এই জিনিসটা জানো, দ্য গ্রেট ওয়ার্ড। হ্যাঁ, দ্য গ্রেট ওয়ার্ড। কারা কারা এই জিনিসটা জানো, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকের ব্যাপারটা কারা কারা জানো একটু কমেন্ট করে, যদি জেনে থাকো তাহলে কমেন্টে তোমরা লিখো যে হলো উইনো, লিখো যে উইনো। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ এই যে এক মাস আগে শুরু হলো, এই এক মাস আগে শুরু হওয়ার কাহিনীটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমি তোমাদের এখন পড়াবো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। কি পড়াবো? প্রেক্ষাপট জানা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি একদম প্রেক্ষাপট না জেনে তুমি যদি সরাসরি মুখস্থ করো, তাহলে তোমার হচ্ছে পরীক্ষাটা লিখে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। কিন্তু তুমি যদি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ এই কারণে হয়েছে ভাইয়া, এত তারিখে এই কারণে শুরু হয়েছে, একে মারার কারণে শুরু হয়েছে, এই দেশের মধ্যে শত্রুতা ছিল, কারা শত্রু পক্ষে ছিল, কারা মিত্র পক্ষে ছিল, তাহলে তোমার জন্য জিনিসটা মাথায় রাখাটা ইজি হবে। ওকে, আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা হচ্ছে এই যে বললাম 1914 সালের 28 জুলাই শুরু হয়েছে, আমি বলছি তার এক মাস আগে 28 জুন এই যুদ্ধটা মূলত শুরু হয়। কেন শুরু হয়? দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় পুরো পৃথিবী অনেকগুলা সাম্রাজ্যে বিভক্ত ছিল। কিসে বিভক্ত ছিল? সাম্রাজ্যে। সবাই এটা ইংরেজি লিখো, ইম্পায়ার। প্রথম বিশ্বযুদ্ধ ইম্পায়ার। সবাই কমেন্টে লিখো কি কি সাম্রাজ্য ছিল। দেখো, তোমরা সবাই খাতায় খুলে নাও। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য বা অস্ট্রো হাঙ্গেরিয়ান ইম্পায়ার। অস্ট্রো হাঙ্গেরিয়ান, সবাই নোট তুলে নাও খাতায়। আর যারা খাতায় নোট করছো না তারা কমেন্টে নোট করো। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সাম্রাজ্যটা ছিল। আর কি সাম্রাজ্য ছিল? রুশ সাম্রাজ্য। আর ছিল অটোম্যান সাম্রাজ্য। কি ছিল? অটোম্যান সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই তিনটা সাম্রাজ্য ছিল। প্রথম বিশ্বযুদ্ধে এই তিনটা সাম্রাজ্য ছিল: অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য। এখন তোমরা আমাকে বলবা এই অটোম্যান সাম্রাজ্যের বাংলা কি? কেউ যদি পারো কমেন্ট করো যে অটোম্যান সাম্রাজ্যের বাংলাটা কি? অটোম্যান সাম্রাজ্যের বাংলাটা কি? আমরা কিন্তু অনেক সময় বলি না যে খেলাফত আন্দোলন, আমরা কি বলি? খেলাফত আন্দোলন। এই খেলাফত আন্দোলনটা শুরু হয়েছিল ওসমানীয় খেলাফতের পতনের ঠেকাতে। এই ওসমানীয়, আমরা জানি না যে তুরস্কের খলিফা পুরো বিশ্বের মুসলমানদের খলিফা হিসাবে স্বীকৃত ছিল, অর্থাৎ তুরস্কের খলিফা কি পুরো পৃথিবীর মুসলমানরা খলিফা বলে মানত। তাহলে এই ওসমানীয় সাম্রাজ্যের উচ্চারণ ব্রিটিশরা পারতো না, ওরা বলতো ওসমানকে বলতো অটোম্যান। ওসমানকে কি বলতো? অটোম্যান। তো সেখান থেকে ওসমানীয় সাম্রাজ্যকে বলা হতো অটোম্যান সাম্রাজ্য। ওসমানীয় সাম্রাজ্য কি বলা হতো? অটোম্যান সাম্রাজ্য। ঠিক আছে, এবার বুঝছো? আচ্ছা, রাজ কমেন্ট করতেছে, থ্যাংক ইউ রাজ। আচ্ছা, এখন দেখো, প্রথম বিশ্বযুদ্ধে এই যে তিনটা সাম্রাজ্য ছিল, এটা তোলা হয়েছে, তোলা হলে লিখো যে তোলা ডান।
সাম্রাজ্য ডান, এটা লিখো তোমরা, সাম্রাজ্য ডান বা এম্পায়ার ডান লিখে ফেলো। এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট জানতে হলে কিন্তু এই তিনটা সাম্রাজ্যের ব্যাপারে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই তিনটা সাম্রাজ্যের কি হয়, পতন ঘটে। কি হয়, পতন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই প্রত্যেকটা সাম্রাজ্যের পতন ঘটে। দেখো রুশ সাম্রাজ্যের পতন ঘটে কত সালে, কেউ পারো কিনা কমেন্ট করো তো, রুশ সাম্রাজ্যের পতন ঘটে কত সালে, রুশ সাম্রাজ্যের পতন ঘটে কত সালে, সবাই কমেন্ট করবা। এম্পায়ার ডান, থ্যাংক ইউ। রাহুল কমেন্ট করো দেখি পারো কিনা। প্রথম বিশ্বযুদ্ধে রুশ সাম্রাজ্যের পতন কবে ঘটে? এই প্রথম বিশ্বযুদ্ধের সাথে কিন্তু রুশ সাম্রাজ্যের, দেখি কেউ পারে নাই, খুব দ্রুত অ্যান্সার করতে হবে কিন্তু, খুব দ্রুত অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু হচ্ছে হবে না ভাইয়ারা, অ্যান্সার কিন্তু খুব দ্রুত করতে হবে। দেখো 1917 সালে রুশ সাম্রাজ্যের পতন ঘটে। কি হয়, রুশ বিপ্লব হয়। কি হয়, কোন বিপ্লব হয়, রুশ বিপ্লব হয়। কার নেতৃত্বে রুশ বিপ্লব হয়? লেনিনের নেতৃত্বে। কার নেতৃত্বে? লেনিনের নেতৃত্বে, লেনিনের নেতৃত্বে। এখন আমি এই এম্পায়ার গুলা শেষ করার আগে, এই তিনটা এম্পায়ারের তো পতন ঘটে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কেন সেটাও আমি দেখাবো। তোমরা শুধু জানো এই বিপ্লবগুলো নিয়ে আমি আলাদা আলাদা বলবো, কোনো সমস্যা নাই। প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে কয়টা সাম্রাজ্য ছিল? তিনটা, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই সাম্রাজ্যগুলোর পতন ঘটে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যটা আমি রাখবো আর বাকি সব সাম্রাজ্যগুলো কেটে দিব, কারণ এই সাম্রাজ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কি দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে? এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ছিলেন, যুবরাজের নাম ছিল ডিউক ফার্ডিনান্ড। কি নাম ছিল? ডিউক ফ্রাঙ্ক ফার্ডিনান্ড। ফ্রাঙ্ক, এটা কিন্তু অনেক সময় আসতে পারে পরীক্ষায়, ফার্ডিনান্ড খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা হচ্ছে নোট করে নিবে। এই যুবরাজের নাম ছিল, তোমরা গুগল করলে তোমরা যদি এই ফ্রাঙ্ক ফার্ডিনান্ডের নাম লিখে তোমরা কমেন্ট করো, দেখবা যে বিশাল মোচালা একটা বুড়া একটা লোক, অলমোস্ট ও বিশাল মোটা কাটা, আমার চেয়ে মোটা। তো এই লোকটাকে নাকি আবার যুবরাজ ছিল। তো বিষয়টা হচ্ছে যে রানী যতদিন না মারা যাবে ততদিন ক্ষমতায় না বসতে পারলে, ওর বয়স 50 বছর 60 বছর হইলেও ও হচ্ছে যুবরাজ থাকবে। তাহলে এই যুবরাজ ডিউক ফ্রাঙ্ক ফার্ডিনান্ড ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ। তো এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে কোন দেশ ছিল? এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে যে দেশটা ছিল সেই দেশের নাম ছিল সার্বিয়া। কি নাম ছিল? সার্বিয়া। বসনিয়া, সার্বিয়া দুইটাই বলে, বসনিয়া বা সার্বিয়া। ওরা তখন একসাথেই ছিল, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। থ্যাংক ইউ তাইবা আমজাদ, সবাইকে তুমি ইন্সপায়ার করছো। আচ্ছা, সবাইকে মেনশন দেওয়া হয়েছে। যারা এখনো ক্লাসটা শেয়ার দেন নাই, আমরা আপনাদেরকে বলবো যে আমরা এত সুন্দর একটা ক্লাস নিচ্ছি আপনাদেরকে, এখনো কিন্তু আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা নেওয়ার কথা, অনেকে ক্লাসটা ফ্রি করতে পারতেছেন। দ্যাট ইজ ওয়াই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, পেইড যারা তারা তো টাকা দিয়েই তোমরা ক্লাসটা করতেছ, কিন্তু তোমাদের পেইড গ্রুপে হচ্ছে না, সবার জন্য আমরা করতেছি, আপনারা প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন। এত সুন্দর একটা ক্লাস আপনারা করতেছেন, অন্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, এই সার্বিয়ার রাজধানীর নাম কি ছিল? সবাই একটু কমেন্টে জানাও তো, সার্বিয়া বা বসনিয়া? সার্বিয়া বসনিয়া একই দেশ ছিল। তো এই সার্বিয়ার লোকদেরকে বলা হয় সার্ব। সার্ব। এই যুবরাজ ডিউক ফ্রাঙ্ক ফার্ডিনান্ড সার্বিয়াতে কি গেছিল? গাড়িতে করে, এইরকম মোটর গাড়িতে করে ঘুরতেছিল সার্বিয়াতে গিয়ে, এরকম একটা মোটর গাড়িতে করে তোমার ঘুরতেছিল। ধরো এটা হচ্ছে যুবরাজ বসে আছে গাড়িতে, যুবরাজ তোমার বসে আছে, এটা হচ্ছে যুবরাজের বউ। যুবরাজের বউয়ের হ্যাটটা একটু ডিফারেন্ট করে দিই, এটা হচ্ছে যুবরাজের বউ। হ্যাঁ, তো ওরা হচ্ছে হুড খোলা গাড়িতে করে এরকম ঘুরতেছিল, ঠিক আছে। তখন এই সার্বিয়ার একটা জাতীয়তাবাদী দল ছিল, দলটার নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। দলটার নাম কি? এই বিদ্রোহী দলের নাম ছিল ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ডরা কি করছে? এই গাড়িতে তোমার ওরা বোম মারছে, এরকম করে বোম মারছে গাড়ির মধ্যে। তাহলে এখন গাড়িতে যখন বোম মারছে তখন যুবরাজ হচ্ছে তোমার নিহত হয়েছে, একদম বউ সহ মারা গেছে, ঠিক আছে। এটা কত তারিখে? 1914 সালের 28 জুন। 1914 সালের বাংলিশ না লিখি, 1914 সালের 28 জুন। 1914 সালে 28 জুন এই ডিউক ফ্রাঙ্ক ফার্ডিনান্ড এই সার্ব জাতীয়তাবাদী দল ব্ল্যাক হ্যান্ডের হামলায় উনি হচ্ছে কি হন? মারা যান, সার্বের গুলিতে মারা যান। তো অস্ট্রিয়া হাঙ্গেরি এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও, এই পর্যন্ত বুঝছো কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা একটু জানাও, এই যুবরাজের মারা যাওয়া পর্যন্ত।
আচ্ছা, এই যে যুবরাজকে মেরে ফেললো তখন এই অস্ট্রো হাঙ্গেরি এরা কি সার্বিয়াকে ছেড়ে দিবে? এই অস্ট্রো হাঙ্গেরি কি করলো দেখো, তোমার এখন আমি প্রথম বিষয়টা কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে খুব ভালোভাবে বোঝাচ্ছি, না হলে আমি খালি লিখে দিতে পারতাম কিছু তথ্য। আমি তোমাদেরকে চাচ্ছি জিনিসটা তোমাদের মাথার ভিতরে খুব ভালোভাবে যেন ইনপুট হয়ে যায়, তোমরা একটা কনটেক্সট বুঝে বুঝে ইতিহাসের পেছনের ঘটনা বুঝে বুঝে তোমরা মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের হচ্ছে পরীক্ষার হলে গিয়ে এগুলো ভুলে যাবে না। না হলে তুমি যত বই মুখস্থ করো ভাইয়া, আমি একটা বইয়ের রাইটার হয়ে নিজে বলছি, আমার বই আমি ক্রিয়েটিভ বইতে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের মনে রাখার জন্য, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এই ঘটনার ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে, আর বইয়ের মধ্যে তো আমি ভিডিও দিতে পারতেছি না, দ্যাটস আমি ভিডিও ক্লাস দিচ্ছি। আচ্ছা দেখো, এই ফার্ডিনান্ড মারা যাওয়ার পরে এই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এরা কি করলো, এই সাম্রাজ্য সার্বিয়াকে দায়ী করলো এবং তারা সার্বিয়ার বিরুদ্ধে, সার্বিয়াকে ওরা 1 মাস সময় দিল। কয় মাস সময় দিল? 1 মাস। খুনটা হয়েছে কত তারিখে? 28 জুন 1914 সালে। 1 মাস সময় দিছিল যে হত্যাকারীকে তোমরা খুঁজে বের করে দিবা, বিচারের আওতায় আনবা, এই করবা সেই করবা। সার্বিয়া এগুলা মেনে নিতে রাজি হয়নি এবং 1 মাসের মধ্যে খুনিকে খুঁজে বের করে দিতে ব্যর্থ হয়। তখন এই অস্ট্রো হাঙ্গেরি কি করলো? সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কি করলো? যুদ্ধ ঘোষণা করলো। এখন আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে একটা অনেক বড় নাম কি? জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে একটা অনেক বড় নাম কি? জার্মানি। এই জার্মানি সম্রাটের নাম ছিল উইলহেম। সম্রাটের নাম কি ছিল? উইলহেম। এই উইলহেম কি করলো? অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে সাপোর্ট দিল যে তুমি সার্বিয়াকে দখল করে নাও, তুমি সার্বিয়াকে কি করো? দখল করে নাও। তখন সার্বিয়ার পাশে ছিল বিশাল বড় দেশ রাশিয়া। সার্বিয়ার পাশে কোন দেশ ছিল? অনেক বড় দেশ রাশিয়া। সার্বিয়া তার বড় ভাই রাশিয়াকে গিয়ে বললো যে তুমি আমাকে বাঁচাও। সার্বিয়া রাশিয়াকে কি বললো? যে তুমি আমাকে রক্ষা করো। ঠিক আছে, তখন দেখো রাশিয়া তার সীমান্তে অনেক সৈন্য সমাবেশ করলো সার্বিয়াকে বাঁচানোর জন্য। এখন জার্মানি রাশিয়াকে বললো যে বেটা তুই কেন সীমান্তে সৈন্য সমাবেশ করলি, বলে জার্মানি হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। জার্মানি কি করলো? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এখন রাশিয়া আর জার্মানির মাঝখানে একটা দেশ আছে, দেশটার নাম কি? বেলজিয়াম। দেশটার নাম কি? বেলজিয়াম। কেউ কমেন্ট করো তো, বেলজিয়ামের একটা নাম আছে, বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের কি বলা হয় বেলজিয়ামকে? সবাই কমেন্ট করো, দেখি তোমাদের জিকের জ্ঞান কত দূর। বেলজিয়ামকে ইউরোপের কি বলা হয়? বেলজিয়ামকে ইউরোপের কি বলা হয়? আমি কিন্তু কোনো কমেন্ট দেখতেছি না। বেলজিয়ামকে ইউরোপের কি বলা হয়? তোমরা কমেন্ট করো। খালি শেয়ার ডান কমেন্টই দেখতেছি, আর কিছু দেখতেছি না। যারা আমাদের পেজে এখন লাইক দাও নাই, কাইন্ডলি পেজটা লাইক দিয়ে রাখবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা রেগুলার ক্লাস পাবে। আগামী কাল হয়তো তোমাদের রায়হান ভাই ক্লাস দিবে, পরশুদিন আবার আমার হচ্ছে ইংরেজি ক্লাস থাকবে, তারপরের দিন আমার আবার জিকে ক্লাস থাকবে। আচ্ছা দেখো, এই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। কি বলা হয়? ইউরোপের ককপিট। অর্থাৎ যে দেশ বেলজিয়ামকে দখল করতে পারবে, বেলজিয়ামকে কন্ট্রোল করবে, ও হচ্ছে পুরো ইউরোপকে কন্ট্রোল করবে। কারণ বিমানে তোমরা দেখবা বিমানের ককপিটে কে বসে? বিমানের ককপিটে বসে হচ্ছে পাইলট, আর পাইলট ককপিটে বসে বিমানটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে বেলজিয়ামকে বলা হয় হচ্ছে ইউরোপের ককপিট। তাই যারা বেলজিয়াম কন্ট্রোল করে তারা হচ্ছে পুরো ইউরোপে কন্ট্রোল করে। এখন জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে বেলজিয়ামকে বললো যে আমরা তোমাদের দেশের মাঝখান দিয়ে গিয়ে আমরা রাশিয়াকে আক্রমণ করি। বেলজিয়াম বললো হোয়াট ইজ দিস? এটা কি মানে বাপের বাড়ির আবদার? আমরা তো একটা নিরপেক্ষ রাষ্ট্র, আমরা চাই না যে আমাদের উপর দিয়ে গিয়ে তুমি রাশিয়াকে আক্রমণ করো। কে বললো? বেলজিয়াম বললো। কাকে বললো? জার্মানিকে বললো। এখন দেখো, জার্মানি তো অনেক শক্তিশালী দেশ, আর বেলজিয়াম ছোট্ট একটা দেশ, দেখবা সরু একটা দেশ, জুতার হিলের মতো সাইজ। তো ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবা। তো এই বেলজিয়ামকে জার্মানি জোর করে দখল করে নিল এই কথা বলার পরে, এবং বেলজিয়ামের মধ্যে দিয়ে গিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল। এখন জার্মানি যখন বেলজিয়ামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তখন যুদ্ধে কে চলে আসলো? ইংল্যান্ড। ইংল্যান্ড বলল বেলজিয়ামের আমরা হচ্ছে মিত্র, অর্থাৎ ইংল্যান্ড আর বেলজিয়ামের আগে থেকে চুক্তি করা ছিল, ওরা ভাই ব্রাদার্স। তাই যখন জার্মানি বেলজিয়াম আক্রমণ করে নিল, ইংল্যান্ড নিজের নিরাপত্তার স্বার্থে এবং বেলজিয়ামকে বাঁচাতে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। চলো তাহলে দেখি প্রথম বিশ্বযুদ্ধে কোন কোন দেশগুলো এখন পর্যন্ত যোগদান করলো, সেগুলোকে আমরা পাশাপাশি লিখে নিই। প্রথম বিশ্বযুদ্ধের পক্ষগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক দলকে বলে সেন্ট্রাল পাওয়ার, খাতায় তুলে নাও, নোট করে নাও। কি বলে? সেন্ট্রাল পাওয়ার।
এদের বাংলা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। এদেরকে কি বলে? কেন্দ্রীয় শক্তি। আর দেখো আরেক পক্ষ হচ্ছে তোমার মিত্র শক্তি। এদেরকে কি বলে? অ্যালাইড পাওয়ার। এদেরকে কি বলে? অ্যালাইড পাওয়ার। কি বলে? অ্যালাইড পাওয়ার। ঠিক আছে, এই সেন্ট্রাল পাওয়ারে কারা কারা ছিল, অ্যালাইড পাওয়ারে কারা কারা ছিল, একটু কমেন্ট করো তো। সেন্ট্রাল পাওয়ারে কারা কারা ছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাজ রাজ হচ্ছে অনেক ভালো ইয়ে করতেছে, রেসপন্স করতেছে। থ্যাংক ইউ রাজ। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধে সেন্ট্রাল পাওয়ারে কারা কারা ছিল আর প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে কারা কারা ছিল, এটা তোমাদের কিন্তু জানতে হবে। এখন দেখো প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির মধ্যে কারা কারা ছিল? প্রথমে তো সার্বিয়া ছিল, তারপরে কারা কারা ছিল? রাশিয়া ছিল, তারপরে কে ছিল? ইউকে মানে যুক্তরাজ্য ছিল বা গ্রেট ব্রিটেন, তাদের নাম তখন ছিল কি? গ্রেট ব্রিটেন। তারপরে কে ছিল? ফ্রান্স ছিল, ফ্রান্স পরে যুক্ত হয়। তারপরে কে যুক্ত হয়? জাপান। তারপরে কে যুক্ত হয়? ইতালি। মজার ব্যাপার, ইতালি কিছুদিন জার্মানির পক্ষ ছিল প্রথম বিশ্বযুদ্ধে। তাহলে এইদিকে কারা আছে? জার্মানি কেন্দ্রীয় শক্তিতে। তারপরে কারা আছে? অস্ট্রিয়া মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, অস্ট্রিয়া। তারপরে কে আছে? হাঙ্গেরি। আর কারা ছিল? ওসমানীয় সাম্রাজ্য। কারা ছিল? ওসমানীয় সাম্রাজ্য বা অটোম্যান এম্পায়ার, ওসমানীয় সাম্রাজ্য। দেখো এই জিনিসটা তোমরা তুলে নাও, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। আরো একটা ছোট দেশ ছিল রোমানিয়া। যদি আসে রোমানিয়া কোন দলে ছিল? রোমানিয়া মিত্র শক্তিতে ছিল। আর এখানে ছোট্ট আরো একটা দেশ ছিল, তার নাম ছিল বুলগেরিয়া। কি নাম ছিল? বুলগেরিয়া। এরা জার্মানির পক্ষে যুদ্ধ করছে। এই পুরাই এটা তুলে নাও যে প্রথম বিশ্বযুদ্ধে সেন্ট্রাল পাওয়ার বা মিত্র শক্তি, কেন্দ্রীয় শক্তি কারা ছিল আর মিত্র শক্তি বা অ্যালাইড পাওয়ার কারা কারা ছিল। এটা পুরোপুরি তোলা হলে তোমরা লিখবা সেন্ট্রাল পাওয়ার ডান, তারপরে কমেন্ট করবা অ্যালাইড পাওয়ার ডান। কি লিখবা? সেন্ট্রাল পাওয়ার ডান, তারপর লিখবা অ্যালাইড পাওয়ার ডান। কামরুল ইসলাম সাকিব, বানান ভুল করা যাবে না কিন্তু। তুমি যেগুলা কমেন্ট করছো বানানগুলো দেখো, অ্যালাইড পাওয়ার বানানটা কি এটা কিন্তু একটু দেখতে হবে। তোমার তোমার কিন্তু হচ্ছে ইংলিশেও আসতে পারে যে রাইট ডাউন 10 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য সেন্ট্রাল পাওয়ার এন্ড অ্যালাইড পাওয়ার অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধে অ্যালাইড পাওয়ার এবং সেন্ট্রাল পাওয়ারদের সম্পর্কে 10টা বাক্য লিখো। এটা পরীক্ষা আসতেই পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু কোনো গ্যারান্টি নাই। দ্যাটস ওয়াই ইংলিশ বানানগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এগুলা কি তোলা হয়েছে? আচ্ছা, এগুলা তোলা হলে একটু ডান লিখবা কমেন্ট করে। থ্যাংক ইউ সাকিব, রাহুল, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোলা হয়ে গেছে। এখন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন জিনিসগুলো লাগবে এটা আমি হচ্ছে দেখাই। এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি হয় দেখো, আমি আগেই বলছি রুশ বিপ্লব। রুশ বিপ্লব, রুশ বিপ্লব কত সালে হয়? এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়। রুশ বিপ্লব কত সালে হয়? সবাই একটু কমেন্ট করো যে রুশ বিপ্লব কত সালে হয়। একটু তোমরা একটু কমেন্ট করে জানাও যে রুশ বিপ্লব কত সালে হয়। থ্যাংক ইউ পারিনিতা খান, থ্যাংক ইউ মুস্তাকিম আহমেদ, রাহুল, থ্যাংক ইউ। তোমরা একটু কমেন্ট করে জানাও রুশ বিপ্লব কত সালে হয়। আমি এর আগেই বলছি যে রুশ বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধের সময় হয় 1917 সালে। কত সালে? 1917 সালে। এবং রাশিয়ার সম্রাটকে কি বলা হতো? জার। রাশিয়ার সম্রাটকে কি বলা হতো? জার। ইংলিশে এটা বলে টিসার, জার। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন। ভ্লাদিমির ইলিয়াস না কিন্তু, ইলিয়াস লেনিন। এই ভদ্রলোকের নেতৃত্বে 1917 সালে রুশ বিপ্লব হয়, অর্থাৎ রাশিয়ায় জারের কি ঘটে? পতন ঘটে। রাশিয়ায় জারের পতন ঘটে। এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে, কিন্তু রাশিয়া যুদ্ধ থেকে অবসর নেয় 1917 সালে। রাশিয়া অন্যান্য শক্তিদেরকে বলে যে আমরা তো নিজেরাই নিজেদের সাম্রাজ্যকে, আমাদের জারকে মেরে ফেলছি। আর এই যুদ্ধ শুরু করছিল কে? রাশিয়ার জার এই যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করছিল, কিন্তু আমরা জারকে যেহেতু মেরে ফেলছি, আমরা নিজেদের মতো করে দেশটা গঠন করতেছি, আমরা যুদ্ধ করব না। ফলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1917 সালে রুশ বিপ্লবের ফলে রাশিয়া যুদ্ধ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে। রাশিয়া বলে যে আমি টায়ার্ড, আমি আর খেলবো না। ঠিক আছে,
তাহলে রুশ বিপ্লব যদি বুঝে থাকো তাহলে লিখো যে রুশ বিপ্লব ডান। থ্যাংক ইউ, সবাই হচ্ছে এগুলা করবা, কমেন্ট গুলা ভালোভাবে করবা। পরিণীতা খান কমেন্ট করতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কত মানুষ নিহত হয় এটা একটু কমেন্ট করে জানাও তো। প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি মানুষ মারা যায়? অবশ্যই তো 1 কোটির উপর মারা গেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয় 1.5 কোটি মানুষ। কত কোটি মানুষ চিন্তা করো। পৃথিবীর অধিকাংশ দেশের জনসংখ্যা 1.5 কোটি না, বাংলাদেশে যদি অনেক, কিন্তু ইউরোপের অধিকাংশ দেশেই জনসংখ্যা কিন্তু 1.5 কোটি না। সো 1.5 কোটি মানুষ ওই সময় মারা যায় এবং আহত হয় 2 কোটি মানুষ। আহত হয় কত মানুষ? 2 কোটি মানুষ আহত হয়। 2 কোটি মানুষ প্রথম বিশ্বযুদ্ধে কি হয়? নিহত হয় 1.5 কোটি মানুষ, আহত হয় 2 কোটি মানুষ। এবং অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। অটোমান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্যের তো পতন ঘটে। এবার কার পতন ঘটে? অটোমান সাম্রাজ্যের কি হয়? পতন ঘটে। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। দেশগুলা কারা কারা ভাগ করে নেয়? প্রথম বিশ্বযুদ্ধে জিতছে হচ্ছে ইংল্যান্ড, মানে মিত্র শক্তি। জয়ী কারা? মিত্র শক্তি। মিত্র শক্তির মধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্য অটোমান সাম্রাজ্যের সব দেশগুলোকে দখল করে নেয়। কি করে? দখল করে নেয়। এই পর্যন্ত বুঝলে সবাই লিখো যে প্রথম বিশ্বযুদ্ধ ডান। WW1 ডান। সবাই লিখলে লিখো যে WW1 ডান। এই পর্যন্ত বুঝলে সবাই লিখো WW1 ডান। এরপর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। আমরা কোনটা নিয়ে আলোচনা করব? দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়? একটু কমেন্ট করো তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়? একটু তোমরা কমেন্ট করে জানাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, হ্যাঁ এই যে লিখছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে হয়? 1939 থেকে 1945। একটা জিনিস জানতে হবে, এই ভার্সাই চুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হলে কি জানতে হবে? ভার্সাই চুক্তি। তোমরা একটু কমেন্ট করে জানাও ভার্সাই চুক্তি কত সালে হয়। একটু কমেন্ট করে জানাও ভার্সাই চুক্তি কত সালে হয় এবং ভার্সাই চুক্তি কেন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানার আগে কিন্তু এই জিনিসটা তোমার জানতে হবে যে ভার্সাই চুক্তি কত সালে হয়। এবং হ্যাঁ, মীরা, থ্যাংক ইউ। ফারিয়া আক্তার মীরা। এখন তোমরা রাহুল যদি পারো তাহলে কমেন্ট করো যে ভার্সাই চুক্তি কত সালে হয়। তোমরা কিন্তু কমেন্ট করতে অনেক দেরি করতেছো। ভার্সাই চুক্তি হয় হচ্ছে 1919 সালে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ভার্সাই চুক্তি হয়। ভার্সাই কি? ফ্রান্সের একটা শহর, সেটার নাম হচ্ছে শহর। এই শহরে ভার্সাই চুক্তি হয়। ভার্সাই চুক্তির বিষয় কি ছিল? ভার্সাই চুক্তির বিষয় ছিল প্রথম বিশ্বযুদ্ধে কারা হারে? জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা। কি করা? ক্ষতিপূরণ দিতে বাধ্য করা। ভার্সাই চুক্তির মূল বিষয় ছিল জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, এই যে 1914 থেকে 1918 5 বছর জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ হলো, এই বিশ্বযুদ্ধ কিন্তু মূলত ইউরোপ কেন্দ্রিক হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো তোমরা, কেউ প্রশ্ন করলো না ভাইয়া ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধে কোথা থেকে আসলো? আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে কোথা থেকে আসলো? এটা কিন্তু কেউ কমেন্ট করে নাই। আমেরিকা এই পর্যন্ত তোলা হইলে, এই পর্যন্ত কি তোলা হয়েছে তোমাদের? আচ্ছা, দেখো ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধে কেন আসলো, কিভাবে আসলো, এটাও কিন্তু জানা দরকার দেশে যাওয়ার আগে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ইউএসএ এর একটা জাহাজ ডুবায় দেয়। জাহাজটার নাম কি ছিল? লুসিতানিয়া। এটা কিন্তু পরীক্ষায় আসে। ইউএসএ জার্মানির লুসাতানিয়া জাহাজকে ডুবিয়ে দেয়। এই জন্য ইউএসএ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জার্মানি এই যুদ্ধে হেরে যায়। তো জার্মানি যখন যুদ্ধে হেরে গেল, তখন মিত্র শক্তির সবগুলো দেশ মিলে জার্মানিকে কি করলো?
ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই ভার্সাই চুক্তি করলো। ভার্সাই চুক্তি, এই ভার্সাই চুক্তিতে জার্মানিকে অনেক অনেক অপমানজনক শর্ত দেওয়া হলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা চুক্তি তখনই হয় যেখানে দুইটা পক্ষ স্বাক্ষর করে, কিন্তু এই ভার্সাই চুক্তিতে জার্মানিকে কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এবং জার্মানিকে বলা হয় যে আমরা শুধু সব শর্তগুলো লিখে দেবো, তুমি খালি সাইন করবা। অর্থাৎ জোর করে জার্মানির কাছ থেকে হুমকি দিয়ে শর্ত আদায় করা হয়। এই শর্তগুলোর মধ্যে কি ছিল? জার্মানির কোনো সেনাবাহিনী বানাতে পারবে না, জার্মানির কোনো যুদ্ধ জাহাজ থাকতে পারবে না, এবং জার্মানির যে যুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সের যে ক্ষতিগুলা হয়েছে সেই ক্ষতিগুলা জার্মানি ক্ষতিপূরণ দিবে। এখন জার্মানি বলল, যুদ্ধ তো আমিও 5 বছর ধরে করছি, আমার অর্থনীতির অবস্থা তো খারাপ। চিন্তা করো, একটা বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু তোমার প্রত্যেকটা দেশের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো জার্মানির এই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য ছিল না। তখন এরা কি করলো? জার্মানির যত কয়লা খনি ছিল, জার্মানির যত শিল্প কারখানা ছিল, সেগুলো সব ফ্রান্স এবং ইংল্যান্ড নিয়ে নিল। তো এই ভার্সাই চুক্তি জার্মানির জন্য কি ছিল? অপমানজনক। কি ছিল? অপমানজনক। এখন চলে আসে এই হিটলারের কাহিনী। এখন সিনেমার দৃশ্যপটে চলে আসলেন অ্যাডলফ হিটলার। সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমরা জানো কিনা, হিটলার কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে একজন সাধারণ সৈনিক ছিল। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে কি ছিল? একজন সাধারণ সৈনিক। এবং সে বিশ্বযুদ্ধে আহত হয়, তার পায়ে গুলি লাগে। তো যুদ্ধে যে সৈনিক আহত হয় তাকে কিন্তু সেনাবাহিনীতে রাখা হয় না, তাকে অবসর দিয়ে দেওয়া হয়। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে হিটলার একজন সাধারণ সেনা ছিল, তার একমাত্র অবলম্বন চাকরিটাও হারিয়ে গেল। হিটলার তখন পথে পথে বেকার ঘুরতে লাগলো জার্মানিতে। এবং হিটলার দেখলো যে এই ভার্সাই চুক্তিটাকে আমাদের জার্মানির জন্য অনেক অপমানজনক। তখন হিটলার অনেক ভালো বক্তৃতা দিতে পারতো। তো জার্মানরা তো অনেক রাত্রেবেলা কাজ করে মদ খাইতে যায় পানশালায়, মানে বাড়ি গিয়ে মদ খায়। তো হিটলার ওইরকম বাড়ি গিয়ে সে টেবিলের উপর দাঁড়ায় বক্তৃতা দেওয়া শুরু করলো যে ভার্সাই চুক্তিতে ইংল্যান্ড এবং ফ্রান্স আমাদের অনেক অপমান করছে, আমরা এত সেরা একটা জাতি জার্মান জাত, আমাদের কিভাবে তারা হারাই দিচ্ছে আমেরিকার হেল্প নিয়ে। তো হিটলার একটা বাহিনী গঠন করলো। এই বাহিনীর নাম হচ্ছে নাৎসি বাহিনী। কি বাহিনী? নাৎসি বাহিনী। তো এই নাৎসি বাহিনীর ইংরেজি হচ্ছে নাজি পার্টি। ইংরেজি কি? নাজি পার্টি। তাহলে হিটলারের বাহিনীর নাম কি ছিল? নাৎসি বাহিনী। এটা হিটলারের রাজনৈতিক বাহিনী। আর হিটলারের পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। সবাই কমেন্টে লিখো নাৎসি বাহিনী এবং গেস্টাপো। কমেন্টে লিখো নাৎসি বাহিনী এবং গেস্টাপো। আচ্ছা, এখন দেখো এই অপমানজনক চুক্তিটা হিটলার জনগণের মধ্যে ছড়ায় দিল যে এরা আমাদেরকে অনেক অপমান করছে। তো এই কারণে হিটলারের নাৎসি বাহিনী জার্মানির নির্বাচনে জয়লাভ করলো এবং হিটলার হয়ে গেল জার্মানির কি? চ্যান্সেলর। জার্মানিতে কিন্তু চ্যান্সেলর, জার্মানিতে কিন্তু প্রেসিডেন্টের চেয়ে ক্ষমতাধর কি? চ্যান্সেলর। অর্থাৎ জার্মানিতে প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট আছে এবং চ্যান্সেলর আছে। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি বলতো? জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? কে পারে দেখি? জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? কে পারে? কেউ পারলো না। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম হচ্ছে ওলাফ শুলজ। দেখো নামটা অনেক কঠিন, ওলাফ শুলজ। এটা হচ্ছে নাম, ওলাফ শুলটস বা ওলাফ শুলজ। হ্যাঁ, এটা হচ্ছে জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম। তাহলে তখনকার চ্যান্সেলর কে ছিল? হিটলার। বর্তমান চ্যান্সেলর কে? ওলাফ শুলজ। আবার কেউ লিখো না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিল ওলাফ শুলজ, উনি বর্তমান চ্যান্সেলর। তো এই নাৎসি বাহিনীকে কাজে লাগিয়ে হিটলার কি করলো? তার সেনাবাহিনীকে আবার অনেক শক্তিশালী করলো এবং জার্মানিকে সামরিকভাবে অনেক শক্তিশালী করে তুললো। তো এই শক্তিশালী জার্মান বাহিনী কি করলো? এই শক্তিশালী জার্মান বাহিনী কি করলো? তোমাদের অনেক ফ্রেন্ডরাই লাইভ ক্লাস থেকে চলে গেছে, তাদেরকে মেনশন দাও। আমি কি ক্লাস কি খুব খারাপ নিচ্ছি? ক্লাসে লাইভের ভিউ কেন কমছে? আচ্ছা দেখো, এই নাৎসি বাহিনীকে নিয়ে হিটলার পোল্যান্ড আক্রমণ করলো। কি আক্রমণ করলো? পোল্যান্ড। পোল্যান্ডের একটা বন্দর ছিল, এই বন্দরের নাম হচ্ছে ডানজিক। পোল্যান্ডের বন্দরের নাম কি? ডানজিক। পোল্যান্ডের বন্দরের নাম কি? ডানজিক। এই ডানজিক বন্দরটা হিটলার আক্রমণ করলো, কারণ ডানজিক বন্দর দিয়ে অনেক পণ্য পরিবহন হতো এবং জার্মানি যেহেতু অনেক শক্তিশালী হয়ে গেছিল, জার্মানিতে কিন্তু বড় কোনো সমুদ্র বন্দর নাই, তাই এই সমুদ্র বন্দর দিয়ে জার্মানি পোল্যান্ডকে বললো আমি আমার পণ্য আনা নেওয়া করবো। কিন্তু পোল্যান্ড কি নিজের সমুদ্র বন্দর কি আরেকজনকে ইউজ করতে দিবে? বাংলাদেশ কি ইন্ডিয়াকে দিবে? অবশ্যই দিবে না। দিলে টাকা নিবে।
যখন পোল্যান্ড রাজি হলো না, হিটলার কি করলো, জার্মানির ডানজিগ বন্দরটা কি করলো, আক্রমণ করলো। হিটলার কি করলো, জার্মানির ডানজিগ বন্দরটা আক্রমণ করলো। এই ডানজিগ বন্দর আক্রমণ করার মাধ্যমে হিটলার কিছুদিনের মধ্যেই পোল্যান্ড আক্রমণ পুরা পোল্যান্ড দখল করে নিল। মজার ব্যাপার হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, তাই তো 1939 সালে যুদ্ধ শুরু হয়েছে, এটা তোমরা সবাই জানো। কত তারিখে শুরু হয়েছে? 1 সেপ্টেম্বর। কত তারিখে? 1 সেপ্টেম্বর। একটা তোমাদের ইংরেজি বই কবিতা আছে কিন্তু, সেপ্টেম্বর 1, 1939, ওই কবিতাটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লেখা কবিতা। আর এই মজার ব্যাপার হচ্ছে যুদ্ধ শেষ হয় 1945 সালের 2রা সেপ্টেম্বর। যুদ্ধ শুরু হয় কত তারিখে? 1939 সালের 1 সেপ্টেম্বর, আর যুদ্ধ শেষ হয় 1945 সালের 2 সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে বেশি ভয়ঙ্কর, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বেশি মানুষ মারা যায়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শক্তিগুলা মানে পক্ষগুলা কারা কারা ছিল এটা একটু লিখে দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষগুলা কারা কারা ছিল সবাই নোট করবা, এবং নোটগুলা তোমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, তোমরা পেইড গ্রুপে যারা আছো পেইড গ্রুপে পোস্ট করবা। যাদের নোট বেস্ট নোট তাদেরকে আমরা হচ্ছে 49 টাকা মোবাইল রিচার্জ দিব, 49 টাকা মোবাইল রিচার্জ দিব যার নোটটা বেস্ট হবে। আর যারা হচ্ছে এখনো পেইড কোর্সে নাই, অর্থাৎ 2500 টাকা দিয়ে আমাদের পেইড কোর্সে ভর্তি হওনি, এখনো যারা বোকামি করতেছো, কারণ সবকিছু অনলাইনে চলে যাবে 100%, আমরা তোমাকে বলছি। অফলাইনে এত টাকা খরচ করে কোচিং এ ভর্তি হইছো, সেই কোচিং এ অনলাইনে কি সার্ভিস দিবে আর আমরা কি সার্ভিস দেবো ইনশাআল্লাহ তোমরা দেখবা। কারণ গতবার আমাদের অনলাইন কোর্স করে কিন্তু অনেক স্টুডেন্ট ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ অনেক জায়গায় চান্স পাইছে। তো দেখো, এই নোট যারা শেয়ার গ্রুপে নাই তারা আমাদের পেজে তোমরা হচ্ছে নোট দিও, আমরা ওখান থেকেও যদি ভালো হয় তাহলে আমরা তোমাকে 49 টাকা মোবাইলে রিচার্জ দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা কারা ছিল? মিত্র শক্তি আর অক্ষ শক্তি। কারা কারা ছিল? মিত্র শক্তি আর হলো অক্ষ শক্তি, ইংলিশে বলে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল সেন্ট্রাল পাওয়ার তারা হয়ে গেল অ্যাক্সিস পাওয়ার, নতুন একটা নাম হলো অ্যাক্সিস পাওয়ার। আর মিত্র শক্তি আগের নামই ছিল অ্যালাইড পাওয়ার। কি নাম ছিল? অ্যালাইড পাওয়ার। এই অক্ষ শক্তিতে কারা কারা ছিল? জার্মানি। সেন্ট্রাল পাওয়ারে যারা যারা ছিল তারাই। জাপান প্রথম বিশ্বযুদ্ধে ছিল মিত্র শক্তিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওরা এসে গেল অক্ষ শক্তিতে। আর কারা ছিল? ইতালি। আর কারা ছিল? হাঙ্গেরি। ওই যে প্রথম বিশ্বযুদ্ধে যে হারছে ওই হাঙ্গেরি আবার এখানে চলে আসছে। এই পর্যন্ত তোলা হলে তোমরা লিখবা যে অ্যাক্সিস পাওয়ার ডান। এই পর্যন্ত লেখা হলে লিখবা অ্যাক্সিস পাওয়ার ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কামরুল হাসান ইসলাম সাকিব, সে অনেক অ্যাক্টিভ। সাকিবের জন্য অনেক শুভকামনা। এরকম লেগে থাকলে ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অবস্থানটা তুমি নিশ্চিত করবেই। আচ্ছা, এখন দেখো এই মিত্র শক্তিতে কারা কারা ছিল? মিত্র শক্তিতে কারা কারা ছিল আমরা দেখি। মিত্র শক্তিতে ছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। কে ছিল? সোভিয়েত ইউনিয়ন। আর কে ছিল? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। আর কে ছিল? ইউকে। আর কে ছিল? ফ্রান্স। এটা ছিল। আর কে ছিল? চায়না। আর কে ছিল? চায়না। এরা ছিল হলো তোমার মিত্র শক্তিতে, আর এরা ছিল অক্ষ শক্তিতে। আরো অনেক ছোট ছোট দেশ ছিল, যেমন পোল্যান্ড। পোল্যান্ড এই অংশে ছিল। এই দেশগুলোকে অত বেশি এদের গুরুত্ব নাই। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা এই গেল। পোল্যান্ড আক্রমণের মাধ্যমে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। কিন্তু জাপান কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়েন করলো? দেখো, জাপান কিন্তু অনেক ছোট একটা দেশ। জাপান কিন্তু অনেক ছোট একটা দেশ, কিন্তু ওরা কিন্তু তোমার চীনকে তোমার দখল করে রাখছিল 1918 সালে। 1918 সালে জাপান, চীনের আগের নাম কি ছিল? 1918 সালে চীনের নাম ছিল মাঞ্চুরিয়া। কি নাম ছিল? মাঞ্চুরিয়া। 1918 সালে জাপান এই মাঞ্চুরিয়া বা চীনকে দখল করে নেয় এবং চীনকে নিজের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে। চিন্তা করো, বাংলাদেশের মতো একটা ছোট দেশ যদি পুরো ইন্ডিয়াকে দখল করে নেয় এবং ইন্ডিয়াকে সাম্রাজ্য বানায়, সেটা কত অস্বাভাবিক ব্যাপার হবে। জাপান সেই এই কাজটাই করছিল। তারা 1918 সালে চীনকে দখল করে চীনকে নিজের অধীনে নিয়ে আসছিল। মানে বাংলাদেশ ইন্ডিয়াকে দখল করলে যা হবে ওই রকম ব্যাপার আর কি, অস্বাভাবিক ব্যাপার। তো ইউরোপের কান্ট্রিগুলা এবং আমেরিকা জাপানের ব্যাপারে আগে থেকেই ভয় পাইতো।
এবং জাপান নিজেদের সাম্রাজ্য বাড়ানোর জন্য যখন যুদ্ধ শুরু হলো, দেখো 1939 সালে ওরা জার্মানির সাথে জয়েন করলো। কি করলো? জার্মানি প্লাস জাপান। তো এই জাপান এত বেশি দুঃসাহস হয়ে গেছিল এবং ওরা আমেরিকা চায়নাকে দখল করে এত বেশি সাহস হয়ে গেছিল, ওরা কি করলো 1941 সালে ওরা আমেরিকা আক্রমণ করলো। কি করলো? ইউএসএ আক্রমণ করলো। ইউএসএ এর একটা দ্বীপ আছে, ওই দ্বীপের নাম হচ্ছে হাওয়াই, হাওয়াই দ্বীপপুঞ্জ। ওই হাওয়াই দ্বীপপুঞ্জতে ইউএসএ এর একটা ঘাঁটি ছিল, নাম পার্ল হারবার। পার্ল হারবার নামে একটা সিনেমা আছে, তোমরা দেখতে পারো, টম ক্রুজের সিনেমা। ওই সিনেমায় আমেরিকাকে অনেক ভালো দেখায় যে, এবং জাপানকে অনেক খারাপ দেখায়, কারণ জাপান হলো আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে তোমার কয়েকশো মার্কিন বিমানকে ধ্বংস করে দিয়েছিল একেবারে। তো এইটা যখন করলো 1941 সালে, ঘটনা ঘটছে 1941 সালের 7 ডিসেম্বর। 1941 সালের 7 ডিসেম্বর জাপান কি করছে? পার্ল হারবার আক্রমণ করছে। তো ইউএসএ কিন্তু 1941 সালের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেনি। ইউএসএ 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়েন করে। 39 সালে যুদ্ধ শুরু হলেও ইউএসএ কিন্তু 2 বছর পর যুদ্ধে তোমার জয়েন করে। থ্যাংক ইউ। আচ্ছা, ইউএসএ যখন দেখো 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়েন করলো, তখন তোমার যুদ্ধের মোড় কিন্তু অনেকটা ঘুরে গেল। যুদ্ধের মোড় কি হলো? অনেকটা ঘুরে গেল এবং মিত্র শক্তি অনেকটা শক্তিশালী হয়ে গেল। এখন তোমার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমি লিখে দিচ্ছি, এটা সবাই নোট করো। এটা তোমরা লিখলা, নরম্যান্ডির যুদ্ধ। সবাই লিখো, নরমান্ডির যুদ্ধ। নরমান্ডি হচ্ছে ফ্রান্সের এলাকা। কোন এলাকা? ফ্রান্সের উপকূল, মানে ফ্রান্সের সমুদ্রের ধারে, ফ্রান্সের নরম্যান্ডি উপকূল। এখানে কি হয়েছিল? এই নরম্যান্ডির যুদ্ধে কি হয়েছিল? 1945 সালের 6 জুন এই যুদ্ধটা হয়েছিল। 1945 সালের 6 জুন। নরম্যান্ডি যুদ্ধ কত তারিখে হয়? 1945 সালের 6 জুন। সবাই কমেন্ট করো 1945 সালের 6 জুন। এটা লিখে সবাই কমেন্ট করো। নরম্যান্ডি 1945 6 জুন। সবাই কমেন্ট করো নরম্যান্ডি 1945 6 জুন। সবাই দয়া করে কমেন্ট করবা। দেখি কারা কারা কমেন্ট করে। সালের 6 জুন। তোমরা কিন্তু অনেক কম কমেন্ট করতেছো। আচ্ছা, মিত্র বাহিনী কি করে? অপারেশন ওভারলর্ড চালায়। অপারেশন ওভারলর্ড। অপারেশনের নাম কি? অপারেশন ওভারলর্ড। এই অপারেশন ওভারলর্ডের মাধ্যমে জার্মানিকে মিত্রবাহিনী হারিয়ে দেয়, জার্মানিকে পরাজিত করে। তাহলে যদি পরীক্ষায় আসে কোন যুদ্ধের মাধ্যমে মিত্রবাহিনী জার্মানিকে পরাজিত করে, যুদ্ধের নাম হচ্ছে নরম্যান্ডির যুদ্ধ। আর যুদ্ধটার অফিসিয়াল নাম কি? অপারেশন ওভারলর্ড। যদি আসে কোন অপারেশনের মাধ্যমে মিত্র শক্তি জার্মানিকে পরাজিত করে, অপারেশন ওভারলর্ড। যদি আসে কোন যুদ্ধের মাধ্যমে পরাজিত করে, নরম্যান্ডির যুদ্ধ। নরম্যান্ডির যুদ্ধ। এই যুদ্ধে কে হেরে গেল? জার্মানি। কিন্তু জাপান কিন্তু এখনো পরাজয় স্বীকার করেনি। জাপান কিন্তু পরাজয় স্বীকার করেনি। জাপান পরাজয় স্বীকার করছে তোমার সেপ্টেম্বর মাসে, জার্মানি পরাজয় স্বীকার করার অনেক পরে। তো আমেরিকা জাপানকে হারাতে পারছিল না, জাপান কিছুতেই পরাজয় স্বীকার করছিল না, এবং জাপান তাদের আত্মঘাতী বিমান বাহিনী দিয়ে বিভিন্ন দেশে হামলা চালায় অনেক ক্ষতি করতেছিল। তখন আমেরিকা কি করলো? 1945 সালে, এটা সবাই জানি, 6 আগস্ট, এটা অনেকবার আসছে, হিরোশিমায় বোমা হামলা করলো। এই বোমা হামলা করলো হিরোশিমা। এটা একটা ঘৃণ্য কাজ। এবং বোমাটার নাম কি ছিল? লিটল বয়। বোমাটার নাম কি ছিল? ছোট্ট বালক। দেখো কত খারাপ। বোমাটা কিন্তু অনেক বিধ্বংসী বোমা ছিল এবং লাখ লাখ মানুষ তোমার মারা গিয়েছিল, কিন্তু বোমাটার নাম কি দিল? লিটল বয়, মানে ফান করে। তো এই 6 আগস্ট লিটল বয় মারার পরে হিরোশিমা শহরটা পুরো ধ্বংস হয়ে গেল। কিন্তু জাপান কিন্তু তাও পরাজয় স্বীকার করলো না। জাপানিরা অনেক যোদ্ধা জাতি। তখন আমেরিকা 9 আগস্ট, 3 দিন পরে, জাপানের নাগাসাকি নামে একটা শহর ছিল। কি নাম? নাগাসাকি। এই শহরে আরো একটা বড় বোমা মারলো। এই বোমার নাম হচ্ছে ফ্যাট ম্যান। লিটল বয় মেরে যখন লাভ হলো না, তখন আমেরিকা কি করলো? ফ্যাট ম্যান বোমা মারলো। 6 তারিখে লিটল বয় মারার পরেও জাপান আত্মসমর্পণ করে নাই।
কিন্তু যখন 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমা মারলো, তখন কিন্তু জাপান কি করলো, যে ভাই আমরা আর পারবো না। জাপান হচ্ছে 15 আগস্ট সারেন্ডার করলো। কত তারিখে? 15 আগস্ট, 9 আগস্ট এবং 15 আগস্ট আত্মসমর্পণ করেনি। আসলে জাপান আত্মসমর্পণ করছে 2 সেপ্টেম্বর। এইটার মাধ্যমে 15 সেপ্টেম্বর জাপান ঘোষণা দেয় তারা আত্মসমর্পণ করবে এবং 2 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমার শেষ হয়ে যায়। আমি এখন তোমাদেরকে কিছু কোশ্চেন দিব। কোশ্চেনগুলা তোমাদের নেক্সট দিনের কাজ। তোমরা সবাই কোশ্চেনগুলা সুন্দর করে অ্যানসার করে নেক্সট দিন, যেহেতু কি নিয়ে ক্লাস নিব, নেক্সট দিন বলতে আমি যেদিন নেক্সট জিকে ক্লাস হবে, ক্লাস নিব জাতিপুঞ্জ ও জাতিসংঘ থেকে। কোনটা থেকে ক্লাস নিব? জাতিপুঞ্জ ও জাতিসংঘ, এই দুইটা বিষয়ের উপরে ক্লাস নিব। এই জন্য আমি আগাম কিছু কোশ্চেন করব, ঠিক আছে? জাতিসংঘ লন্ডন ঘোষণা কবে দেওয়া হয়? তোমরা এটা নেট থেকে সার্চ দিয়ে লিখবা, আর আমাদের বই ইনশাআল্লাহ এগুলো থাকবে। লন্ডন ঘোষণা কবে দেওয়া হয়? এটা 1 নাম্বার কোশ্চেন। লন্ডন ঘোষণা কবে দেওয়া হয়? 2 নাম্বার লিখবা আটলান্টিক ঘোষণা কবে দেওয়া হয়? এই জিনিসগুলো আগে থেকে কিন্তু জানতে হবে। আটলান্টিক ঘোষণা কবে দেওয়া হয়? লন্ডন ঘোষণা কবে দেওয়া হয়? আটলান্টিক ঘোষণা কবে দেওয়া হয়? তেহরান সম্মেলন কত সালে হয়? তেহরান সম্মেলন কত সালে হয়? 4 নাম্বার, কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? এগুলা তোমরা কমেন্ট করে জানাবা। লন্ডন ঘোষণা কবে দেওয়া হয়? আটলান্টিক ঘোষণা কবে দেওয়া হয়? তেহরান সম্মেলন কত সালে হয়? কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? এগুলা তোমরা হচ্ছে সবাই কমেন্টেও জানাতে পারো, আবার তোমরা আলাদা করে আমাদের পেজ গ্রুপে যারা আছো লিখে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো। দেখি কে সবার আগে ইয়ে করে। ভাই এক্সাম নেবেন কবে? সব সাবজেক্ট একসাথে ভাই। এই তোমার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এক্সাম আগামীকাল রাত 8টায়। আগামীকাল রাত 8টায় এক্সাম হবে। আগামীকাল রাত 8টায় এক্সাম। এটা তোলা হলে লিখে দিচ্ছি। এক্সাম হচ্ছে কত তারিখে? আগামীকাল রাত 8টায় হবে। হ্যাঁ, ইউটিউবে যারা পরে ভিডিওটা দেখবেন তাদেরকে আমি ইউটিউবে লিংক দিয়ে দেব এক্সামের, তারাও এক্সামটা দিয়ে দিয়ে। এক্সামে যে ফার্স্ট হবে তাকে 49 টাকা মোবাইলে রিসার্চ দেওয়া হবে। কি করা হবে? 49 টাকা মোবাইলে রিসার্চ দিব যে এক্সামে ফার্স্ট হবে, ঠিক আছে? কালকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে পরীক্ষা, ঠিক আছে? এবার জাতিসংঘ যখন নিব তখন জাতিসংঘের উপরে পরীক্ষা নিব, অর্থাৎ আমরা টপিক ওয়াইজ ইনশাআল্লাহ পরীক্ষা নিব, কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘ থেকে গ্যারান্টেড প্রশ্ন আসবেই। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন দিবা, শেয়ার দিবা, না হলে হচ্ছে কিন্তু ফ্রি ক্লাস আর বেশি দিন হবে না, শুধুমাত্র পেইড গ্রুপেই ক্লাস হবে। আর কিছুদিন পর দেখবা অনলাইন ক্লাস শুরু হয়ে গেলে, অফলাইন ক্লাস একদম টোটালি বন্ধ হয়ে গেলে, এখন কিন্তু কোনো কোচিং অফলাইন ক্লাস কিন্তু শুরু করতে পারে নাই ঢাকার কোনো কোচিং, কারণ তাদেরকে ক্লাস করাইতে দিচ্ছে না। সো তোমরা বুঝতেই পারছো সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। বুদ্ধিমানের মতো দেরি না করে, আমাদের কোর্সটা এখনো 2500 টাকা আছে, দ্রুত ভর্তি হয়ে গেলে দ্রুত ভালো সার্ভিস পাবা ইনশাআল্লাহ। তো পরীক্ষাটা কালকে আমরা পেজেই নিব ইনশাআল্লাহ, পেজে লিংক দিয়ে দেওয়া হবে রাত 8টায়, ঠিক আছে? সো পরীক্ষায় দেখি কি কত পাও। 25 মার্কের পরীক্ষা হবে, ভালোভাবে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।